বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাগান থেকে তিনি রওনা দিয়েছেন আমাদের। আপনাদের প্রত্যেককে বলি, আর 2-4 মিনিটের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বাংলার জননেত্রী, বাংলার সকলের প্রিয়, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2-4 মিনিটের মধ্যে আমাদের মাঠে প্রবেশ করছেন আমাদের বাংলার জননেত্রী, বাংলার সকলের কাছের মানুষ, কাজের মানুষ, বাংলাকে উন্নয়নের বিষয় যিনি দেখাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের আজকের এই মহতী জনসভায় আমাদের মধ্যে আমাদের প্রিয় প্রার্থী অধ্যাপক সৌগত রায় তিনি এসে পৌঁছেছেন। মমতাজি এগিয়ে চলো, তোমার সাথে বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি স্বাগতম, মমতা ব্যানার্জি স্বাগতম, বন্দে মাতরম। আমাদের মাঠে প্রবেশ করেছেন আমাদের প্রিয় নেত্রী, বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাঝে প্রবেশ করেছেন আমাদের প্রিয় নেত্রী, বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় খান। আমরা তোমার পাশে আছি। আমাদের নেত্রী এসে গেছেন, আমি আমাদের প্রার্থী, আমাদের সর্বক্ষণের সাথী অধ্যাপক সৌগত রায়কে তার সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখানকার বিধায়ক নির্মল ঘোষ, মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী এবং এমএলএ, পানিহাটির প্রিয় মা ভাই বোনেরা, আমাদের মুখ্যমন্ত্রী গত 1.5 মাস ধরে পশ্চিমবাংলার প্রতিটা কোণে নিরবিচ্ছিন্ন ভাবে ভ্রমণ করছে এবং আজকে আমাদের পানিহাটিতে এসেছেন। আমি প্রথমে স্থানীয় সাংসদ হিসেবে তাকে পানিহাটির মাটিতে স্বাগত জানাচ্ছি। 5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দিয়ে আমায় দমদম লোকসভা কেন্দ্রে লড়তে পাঠিয়েছিলেন। একমাত্র তিনি ভরসা দিয়েছিলেন যে সিপিএম এর ঘর ভেঙে যাবে। তার ভরসায় লড়াই করে আপনাদের সমর্থনে গতবার আমি জিতেছিলাম। আমি তাকে তখন বলতাম যে সিপিএম এখানে গুন্ডামি করে, হারমাতগিরি করে। উনি বলেছিলেন একটু অপেক্ষা করুন, এমন দিন আসবে সিপিএম এর হারমাতরা পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে যে আমরা সিপিএম করি না। আজকে পশ্চিমবাংলায় সেই পরিবর্তন হয়েছে। সামনাসামনি সিপিএম করার ক্ষমতা বেশি লোকের নেই। আর আমি দেখছি এবার সিপিএম এর লোকরা তারা পোস্টার লাগায়নি, দেয়াল লেখেনি, ব্যানার টানায়নি। তারা মাটি নির্ভর করছে মোদি হাওয়ার উপরে। মোদি হাওয়ায় বিজেপি ভোট কাটবে আর সিপিএম ফাঁক তালে বেরোবে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী মুদির দোকান খুলবে না। এখানে কোনো মোদি হাওয়া নেই, এখানে একটাই হাওয়া আছে, তার নাম মমতা হাওয়া। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে হাওয়া, বাংলাকে স্বনির্ভর করার হাওয়া। সেই হাওয়ায়
আর সব দল উড়ে যাবে, এটাই আমার বিশ্বাস। যে অসীম দাশগুপ্ত আমার মমতা ব্যানার্জি বলেছিলেন দেখবেন ওরা ভোট পাবে না, তপন সিকদার মাত্র 55,000 ভোট পেয়েছিলেন। জামানত তো বাজেয়াপ্ত হয়েই ছিল, 4% ভোট হয়েছিল। আজকে রাতারাতি সেখানে ম্যাজিক হবে, আর কংগ্রেসও একটা প্রার্থী করেছে। আমি বললাম কি নাম প্রার্থী? বললো ধনঞ্জয়। আমি বললাম ধনঞ্জয় তো আগেই ফাঁসি হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অধ্যাপক সৌগত রায় সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, মানুষের সাথে থেকেছেন। যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের টানটা তিনি বুঝতে পারেন, অধ্যাপক সৌগত রায় আজকে আপনাদের সামনে আশীর্বাদ চাইতে এসছেন। আমি একটি এখানকার ছোট বিধায়ক, আমি শুধু আপনাদের সামনে এসেছি যে আজ এই সুযোগ আসছে। ভারতবর্ষ একটি নতুন ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে আছে। একদিকে দুর্নীতির মুখ কংগ্রেস, অন্যদিকে দাঙ্গার মুখ, আর মাঝখানে তো খুঁজে বামফ্রন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারই মধ্যে যারা সৌগত রায় বললেন এইখান থেকে অসীম দাশগুপ্ত 26,000 ভোটে হেরেছিলেন, সেহেতু আপনারা আজকে আশীর্বাদ করবেন। সব ব্যাপারে পশ্চিমবঙ্গের রেকর্ড, খাদ্যশস্য উৎপাদন 174 লক্ষ মেট্রিক টন রেকর্ড কে করলো? পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিষাণ ক্রেডিট কার্ডের রেকর্ড 28 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডের বছর ডিস্ট্রিবিউশন হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়া যে এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা কৃষকদের এগিয়ে নিয়ে যাব। 3 কোটি রেশন কার্ড ডিজিটাইজেশন হলো, যাতে ভুয়ো রেশন কার্ড না হয়, এটাও ভারতবর্ষের রেকর্ড। আমি যদি আজকে রেকর্ডের কথা বলতে চাই, যেটা আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনবেন, তার লিস্ট এখন 70টা রেকর্ডে আমরা পৌঁছেছি। আমার আজও মনে আছে দিল্লিতে যখন উনি আমায় পাঠিয়েছিলেন, তখন সেখানে প্রধানমন্ত্রী চেয়ার করছেন, সেখানে হোম মিনিস্টার তিনি উঠে বলছেন ভারতবর্ষে জঙ্গলমহলের উদাহরণকে সারা ভারতে আমি ছড়িয়ে দিতে চাই। তার কারণ উপায় নেই। 34 বার মাননীয় মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে গেছে, হয়তো তারও বেশি। আজ জঙ্গলমহল হাসছে, আজ পাহাড় হাসছে। রাজনীতিতে দেখুন, অর্থনীতিতে দেখুন, সামাজিক পরিকাঠামো সম্বন্ধে দেখুন, যেদিকে দেখবেন পরিবর্তনের ঢেউ আজ পশ্চিমবঙ্গে এগিয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো, আমি জানি আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জন্য বসে আছেন। আমি বলবো আমরা যারা আছি, আমার কলিগরা, সিনিয়র কলিগরা রয়েছেন, প্রত্যেকের নাম নিতে পারছি না, আমার মন্ত্রীরা রয়েছেন, আমরা সবাই আছি সৈনিক হিসেবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন এবং দেখবেন ভারতবর্ষ হাত চালিয়ে দিচ্ছে, থার্ড ফ্রন্টের জন্য হাত চালিয়ে দিচ্ছে। দিল্লি চলো বলে আমরা বলছি, এগিয়ে যাবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে, সৈনিকের মতন এগিয়ে যাব এবং ভারতবর্ষের পরিবর্তন। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে ভারতবাসী আজ চাইছে তৃতীয় ফেডারাল ফ্রন্ট। তারা বলছে যে আমরা চাই না যে একদিকে দুর্নীতির মুখ, অন্যদিকে যে ধরনের রায়টের মুখ আমরা দেখতে চাই না। আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই সততা, আমরা চাই একটি মানুষকে যার উপরে কেউ আরোপ করে দেখাতে পারে না। আপনারা জানেন যে চিটফান্ড নিয়ে কথা হচ্ছে, ভারতবর্ষের রেকর্ড 2006 লেফট ফ্রন্টের সরকারের সময় এই চিটফান্ড তৈরি হয়েছিল। আমরা কি করতে পেরেছি? যে লোকটির বিরুদ্ধে বক্তব্য ছিল তাকে কাশ্মীর থেকেই সরকার ধরে এনেছে, করেছিল ভালো করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন গরিব মানুষ যারা প্রতারিত হয়েছে তাদের জন্য আমাদের নিশ্চয়ই কিছু ব্যবস্থা করতে হবে। আমরা তৈরি করেছি কমিশন, আজও সঞ্চয়িতার কমিশন আছে, কিন্তু সেখানে কেউ যায় না। তার কারণ সেটা ভুয়ো কমিশন ছিল, কেউ গেল না, কেউ পয়সা পেল না। আমাদের কমিশনে আজকে 4 লক্ষ মানুষ, 10,000 টাকা অব্দি গরিব মানুষ, তারা আজকে কমিশন থেকে টাকা পেয়েছে। আছে কোনো
দিন ভারতবর্ষে। আপনারা হয়তো জানেন না, পঞ্জি স্কিম একে বলা হয়। পঞ্জিটা কে? পঞ্জি হচ্ছে ইটালির দেশের একটা মানুষ, পঞ্জি নামে সে প্রতারিত করেছিল। ইটালি কিন্তু ইটালির নামে দেশে কিন্তু কেউ কারোকে টাকা দেয়নি। এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ়তায় আমরা আজকে একটা করে চারিদিক থেকে ঘিরে ধরেছি। আমাদের এই সাংসদ যার সম্বন্ধে কথা উঠেছিল তিনি জেলে আছেন। একটা উদাহরণ দেখিয়ে দিন ভারতবর্ষে কোথায় এত বড় স্টেপ কোনো সরকার নিয়েছে। তাই মনে রাখবেন, এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আপনারা এগিয়ে আসবেন। আপনারা এসে তৃণমূল কংগ্রেসের জন্য নতুন করে একটা নতুন দিশা তৈরি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিপ্রেক্ষ, এইটা সারা ভারতবর্ষ আজ হাতছানি দিচ্ছে। তাই আমি বলবো, যে আগেও বলেছি, আপনাদের বলবো, কদম কদম बढ़ाए जा, खुशी का गीत गाए जा, ये जिंदगी है कौम की, कौम पर लुटाए जा। এই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনবো, এগিয়ে থাকবো, এগিয়ে চলবো। নমস্কার, ধন্যবাদ। চলে যাও, চলে যান। আমি পুলিশ বন্ধুদের বলবো চলে যেতে ওখান থেকে। আমাদের প্রতীক্ষিত আজকে তার পদচিহ্নে পানিহাটি সংগ্রাম আরো উদ্দীপিত হয়েছে। আমি তাকে আমন্ত্রণ করি, তাকে নিমন্ত্রণ করি, তাকে আগত করি, তাকে বলি যে পানিহাটির মানুষ সবসময়, খড়দার মানুষ আপনার সঙ্গে ছিল, থাকবে, আসুন। আজকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ মা বোনেরা। আমার আজকের এখানকার সভাপতি, থ্যাংক ইউ আমি বলবো, সে সময় বানাতে হবে আবার। আমার সভাপতি নির্মল ঘোষ, পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান খড়দা, আমার অত্যন্ত প্রিয় অমিত মিত্র, যিনি না হলে আমার গভর্নমেন্টটাই চলতো না, আপনাদের বিধায়ক সৌগতদা, আমার খুব প্রিয় প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, আমার কলিগ এবং সাথী, অন্যান্য তাপস রায়, অন্যান্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং নেতৃবৃন্দ, সমবেত আমার সকল মা ভাই ও বোনেরা। দীর্ঘক্ষণ ধরে আমার মা বোনেরা বসে আছেন, আর আমি দেখছি তারা এমনভাবে আলোকিত করে আছেন যে আমার মনে পড়ছে রবীন্দ্রসঙ্গীতের দুটো কথা, যে আলোকের এই ঝর্ণার ধারায় ধুইয়ে দাও, মনের পরে সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। অনেক ধন্যবাদ আপনাদের। কাজকর্ম ছেড়ে দিয়ে সব এসছেন আমার ভাই বোনেরা সকলে। আমার গলার অবস্থা খুব খারাপ, দীর্ঘ 2.5 মাস ধরে প্রচন্ড রোদ। এখন তো একটু ছায়া দেখতে পাচ্ছেন। আজকে যখন আমি বসিরহাটে গিয়েছিলাম মনে হচ্ছে গাগুলো একদম জ্বলে যাচ্ছে। তবে শরৎনগরে গিয়েছিলাম, আজকে গরমটা একটু বেশি। আগে যে গরমটা ছিল, মাঝে দুদিন বৃষ্টি হওয়ার পরে গরমের এটা একটু কমেছিল, কিন্তু আজকে দুপুরের গরমটা তো একদম জাতা গরম। সেই অবস্থাতেই দগ্ধ ধুলোর উপরে রৌদ্র দগ্ধ অবস্থায় আপনারা এসে এখানে গরম মাটির উপরে বসে আছে, এবং কেউ কেউ দাঁড়িয়ে আছেন আমার অনেক ভাইয়েরা বোনেদের বসতে দিয়ে। এটাই আমাদের পরম্পরা। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আমি কৃতজ্ঞতা জানিয়ে বলবো, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার পরে সকল অহংকার নিয়ে আমার ডুবাও চোখের জলে। সকলে ভালো থাকুন। সকলকে আমার শুভ নববর্ষে প্রণাম, নমস্কার এবং সালাম। সকলে ভালো থাকবেন। এবারে নির্বাচনটা একটু বেশি দিন ধরে হচ্ছে, আগেও হয়েছে। বিধানসভা নির্বাচন 5টা ফেজে হয়েছে, গত লোকসভা নির্বাচন 3টে ফেজে হয়েছে। কিন্তু আমি আমার জীবনে অনেকগুলো ইলেকশন ফেস করেছি। আমি নিজেও 7-7 বার
জানি না কত মিটিং হয়ে গেছে, তো ঠিকই নেই, মনে দেশে হয়ে গেছে। আর গলায় তো একটা প্রেশার পড়ে আপনারা জানেন। আর গতকাল আমি বালুকে সারাক্ষণ বলছিলাম তোরা ভীষণ বাজে মাইক দিয়েছিস, আমার গলা একদম চিড়ে গেছে, চিৎকার করতে করতে গলাটা সত্যিই চিড়ে গেছে। এবার আমাকে একটু বেশি খাটতেও হচ্ছে। মা ভাই বোনদের কাছে এই কথা বলবো না তো কার কাছে বলবো বলুন? আমার যেটা বলার আমি সব পাবলিককে জানিয়ে দিই। এবার আমাকে একটু বেশি খাটতে হচ্ছে, আরো বেশি খাটতে হচ্ছে। তার কারণ হচ্ছে সব অশুভ শক্তিগুলো একদিক হয়েছে, একদিকে সিপিএম, একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তার সাথে আবার এবিপি, তার সাথে আবার 24 ঘন্টা, তার সাথে আবার 365 ঘন্টা, কত কি আছে, সব মিলেমিশে একাকার। বলুন বলার কি আছে? আলেকজান্ডার আর পেরুকে যখন পরাজিত করলো, পেরু জিজ্ঞেস করেছিল আলেকজান্ডারকে তুমি আমার কাছ থেকে কি আশা করো? পেরু বলেছিল আমি একজন রাজার কাছ থেকে রাজার মতো আচরণই আশা করব। আমি একটা রাজনৈতিক লোক, ঠিক আছে, আমি খুব বাজে লোক, আমি রাস্তার লোক, আমি রাস্তার ধুলো, তাতে আমার কোনো যায় আসে, এটা আমার অহংকার। আমি মাটির লোক, এটা আমার অহংকার। আমি রাস্তার ধুলো, এটা আমার অহংকার। আমি সাধারণ ঘরের লোক, এটা আমার আরো বড় বলতে পারে, এটা আমার জীবনের পথ চলার প্রেরণা। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, বলার যদি কিছু থাকে নিশ্চয়ই বলার অধিকার আছে সবার। কাজে যদি কোনো কাজ পছন্দ না হয় নিশ্চয়ই কেউ সমালোচনা করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কোনো একটা কাজ পছন্দ হলো না, একবার নয় 1000 বার বলুন, আমার কোনো যায় আসে না। আমি বাচ্চাদের সাথে অনেক সময় আড্ডা মারি, জানেন তো, সময় পেলে। কেন জানেন? ওদের সাথে কথা বলতে বলতে ওরা আমার খুব প্রিয়, ওরা কি ভাবছে আমি জিজ্ঞেস করি, এবং ওদের থেকেও আমি কখনো কখনো কাজ নিই। মনে রাখবেন বাড়ির মেয়েরা, আমি বাড়ি ফিরে গেলে, যদিও মার মৃত্যুর পরে আমি একেবারেই একা থাকিও একা, কিন্তু কখনো কখনো বউরা আসে, বাচ্চারা আসে, আমি ওদের জিজ্ঞেস করি কি বাজারে জিনিসের দাম বেড়েছে, ওরা আমাকে রিপোর্টিংটা ঠিক করে। কাজে মেয়েদের কাছ থেকে জানার অনেক আছে। যে ঘরে রান্না করে, যে সংসার চালায়, যে বাজারে যায়, যে রাস্তায় চলাফেরা করে, তাদের থেকে তো ভালোটা জানা যায়। বলুন দেখিনি, আমার পক্ষে আমি বাজারে যেতে পারি না, আমার বাজারে যেতে খুব ইচ্ছে করে, আমার তেলে ভাজা কিনতে খুব ইচ্ছে করে, আমার টাটকা সবজি কিনতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু কিনবো কোথায়? আমার পক্ষে যেতে গেলে ভিড় হয়ে যাবে বা লোকের অসুবিধা হবে বলে আমি করি না। আমার ছবি এখন সব নির্ধারিত করবে, সুতরাং নানা ব্যাপার আছে। কিন্তু আমি এখনো মনে করি খবর সবার কাছ থেকে নেওয়া উচিত, ফিডব্যাক। যার জন্য যখন জিনিসের দাম বাড়ে আমি নিজে বাজারে বাজারে ঘুরি, কাউকে নিয়ে যাই না, হঠাৎ হঠাৎ যাই, দোকানে গিয়ে জিজ্ঞেস করি। আর যেখান থেকে আমি ভিড় থাকে না আমি নিজেই বাজার করি, কারণ হচ্ছে এটা আমার ভালো লাগে। যদি আমি আপনারা জিজ্ঞেস করেন আপনার বাসন মাজতে ভালো লাগে, আমি বলি হ্যাঁ ভালো লাগে। কেন ভালো লাগে? শরীরটাকে যদি পরিষ্কার করতে আমাদের কোনো অসুবিধা না হয়, বাসনটা পরিষ্কার করতে কি অসুবিধা হয়? ঘর পরিষ্কার করতে কি অসুবিধা হয়? ঘরটা আমরা পরিষ্কার করি কেন? ভালো থাকবো বলে। শরীরটাকেও পরিষ্কার করি একই কারণে। রোজ আমরা জামা কাপড় বদলাই কেন? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো বলে। সুতরাং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু একটা মিল আছে, এটা মাথায় রাখতে হবে। আমি যদি বাচ্চাদের সাথে না মিশি তাহলে আমি জানবো কি করে গরমটা বড্ড বেশি, ওদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে। তাই 2 তারিখ থেকে আমরা অনেকদিন আগে ছুটি দিয়ে দিয়েছি, গরমের ছুটি, তাই তো? এই জন্য দেওয়া হয়েছে যে বাচ্চারা বলছিল ওদের খুব কষ্ট হচ্ছে, এটা মাথায় রাখবেন। জানেন তো আমি রাস্তা দিয়ে যাই, আমার সাথে কিরকম কেউ বুঝতে পারবেন না। আমি একবার কৃষ্ণনগর দিয়ে যাচ্ছি, অনেকগুলো ছাত্রী রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনাদেরকে অন্য কথা বলি, সারাক্ষণে ক্যাচক্যাচারি উৎসব করেছে, আমার ভালো লাগে না। রাস্তা দিয়ে যাচ্ছি, কতগুলো ছাত্রী দাঁড়িয়ে আছে। আমাকে হঠাৎ বললো দিদি দিদি এবারে কোশ্চেনটা যেন ভালো হয়, শক্ত কোশ্চেন করবেন না। আচ্ছা এটা কিছু না, আমার মনে হলে ও কিন্তু ওর কথা শুধু বলছে না, সবার কথা বলছে। এই যে কথাগুলো মনে রাখবেন, একটা একটা কথা কানে আসে,
সরকার যে একটা ছেলে বা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা সে কোনো কারণে পৌঁছতে পারেনি, তার জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হয়েছে? দেখাতে পারবেন কখনো হয়েছে? কখনো হয়নি। এগুলো হচ্ছে মানুষের মানবিক দিক। আমার কাছে খবর হলো পরীক্ষা চলতে চলতে মেদিনীপুরের কতগুলো ছেলে মেয়ে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, তারা কেউ পরীক্ষায় বসতে পারেনি। নাগরাকাটা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তারা পরীক্ষায় বসতে পারেনি। এরকম অনেকগুলো কেস আমার কাছে এলো। আমি ওদের বললাম তোমরা ঠিক করো, আমার মনে হয় এদের কোনো দোষ নেই, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, কারো হাতে থাকে না, ওদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও। আপনারা জানেন 400 ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারছিল না, তারা অ্যাডমিট কার্ড পায়নি, তাদের স্কুল তাদের অ্যাডমিট কার্ড দেয়নি, তারা কান্নাকাটি করছিল। আমার জাস্ট নলেজে কথাটা এসেছিল এবং সঙ্গে সঙ্গে তাদের অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হয়েছে কি হয়নি? আমি কি একটাও মিথ্যে কথা বললাম? আমি কি একটাও বাজে কথা বললাম? আমি এই জন্য বলছি এগুলোর প্রয়োজন আছে, যেটা সত্যি ঘটনা। আমি যখন পরশুদিন আসছিলাম একটা জায়গা থেকে, আমাকে একটা মিলে কয়েকজন শ্রমিক বলল, দিদি আমাদের মালিক না আমাদের অনেকগুলোকে মানে পুরোপুরি কাজ দেয়, আমাদের পুরো ছাড়াই করে রেখে দিয়েছে। আমি বললাম কেন, কারণটা কি? কোনো রাজনৈতিক কারণে। আমি পূর্ণেন্দু বোসকে বললাম এরা কেন ছাড়াই? আপনি কি মিটিং করে দেখেছেন যে কেন ছাড়াই, তার কারণটা কি? আমি চাই 3-4 দিনের মধ্যে মিটিং করে রেখে সেটেল করবো। এটা কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে আমার হাতে ধরুন আমি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করি না, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসি না, আমি মুখ্যমন্ত্রীর গাড়ি ব্যবহার করি না, আমি কোনো বাড়িতে থাকি না, নিজে ছোটবেলা থেকে যেখানে জন্মেছি সেখানেই থাকি, ওটাই আমার স্বপ্ন সুখ, ওটাই আমার স্বর্ণভূমি। আমি কোনো গাড়ি গভর্নমেন্টের থেকে নিই না, আমার নিজের গাড়িতে আমি নিজে চলি, আমার নিজের নামে গাড়ি নেই, গাড়িটা আমার দলের গাড়ি। আমি মুখ্যমন্ত্রীর মাইনেও নিই না, আর সরকারি টাকা এক কাপ চাও খাই না। আজকে নয়, এর মন্ত্রী যখন ছিলাম তখনও খাইনি। আর আমি 20 বছর 25 বছর ধরে ইকোনমিক ক্লাসে ট্রাভেল করে কয়েক কোটি টাকা লোকসভায় বাঁচিয়ে দিয়েছি। এক্সিকিউটিভ ক্লাসে ট্রাভেল করতে গেলে অনেক টিএডিএ পাওয়া যায়, আমি সেগুলো নিইনি। আমি জানি এগুলো কেউ স্বীকার করবে না, রেকর্ড তো আছে। আমি এখনো তাই আপনাদের বলি, আমি এমনকি সরকারি মিটিং করতে গেলেও যদি সরকারি অতিথি ভবনেও থাকি, আমি সেখানেও টাকা দিয়েই থাকি। আমার টাকা, আমি তো পেনশন পেতে পারি। আমি পার্লামেন্টে 7 বার এমপি ছিলাম, 50,000 টাকা করে পেনশন পাই আমি 3 বছর ধরে, কিন্তু আমি নিইনি 1 পয়সা করে। নিতে পারি তো আমার চলবে কিসে? আমি তো একা মানুষ, ঠিক আছে। মা ছিল তখন একটা কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা ছিল, নিশ্চয়ই ছিল। মাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি, এখনো ভালোবাসি। এবং বই লিখি, কখনো আঁকি, তাতেও হিংসা। আমি কেন আঁকবো? ওরে বাবারে, লোক দেখিয়ে দেবে। আগে বলতো আমি নাকি লোক দিয়ে আঁকাই, এবার বললাম চলা তাড়াতাড়ি হোক, এনি কম্পিটিশন হোক। আর সাংবাদিকরা সবাই দেখে আমি কোথায় আঁকি, কি করে আঁকি, সুতরাং ওদের বলার কিছু নেই, তাতেও হিংসা। কেউ কিন্তু শেখায়নি, শিখিনি আন্দাজে। আচ্ছা বলুন তো, আমি কিছু লেখাপড়া করি, মানে বই টই লিখি, ঠিক আছে, নাইবা ভালো লিখলাম, খারাপও তো লিখি। আমার 45টা বই বেরিয়েছে। আমার জীবনের প্রথম বই উপলব্ধি, যা দিয়ে আমি আমতার কান্দুয়ায় যাদের হাত কেটে নিয়েছিল, আমার প্রথম জীবনের বেস্ট সেলার বই, মাত্র 4 টাকা করে রয়্যালটি পেতাম। তাই জমিয়ে জমিয়ে 1,40,000 টাকা দিয়ে এসেছিলাম ওই পরিবারগুলোকে। আমি আঁকা থেকে 2-3 বার এক্সিবিশন করেছি, ম্যাক্সিমাম টাকা স্প্যাস্টিক সোসাইটিকে দিয়ে দিয়েছি। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 1,10,000 টাকা দিয়েছে, 1,10,00,000। কেউ দেবে? দিয়েছে কেউ? দিয়ে বলুক। যখন এই প্রথম ক্ষমতায় এলাম, দেখলাম গরিবদের হেলথে টাকা নেই, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে। তখন আমি কি করলাম? জাগো বাংলাকে বললাম তোমাদের কিছু টাকা দিয়েছে, আমি একটা টিউশন করে দিয়ে দাও। 1,10,00,000 টাকা দিয়ে দিয়েছি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে, গভর্নর রিলিফ ফান্ডে 10 লাখ দিয়েছি, এবং প্লাস্টিক সোসাইটি জুড়ে দিয়ে দিয়েছি। তার থেকে কিছু বেঁচেছে জাগো বাংলার, আমার নামে তো নয়।
আমার নামে একমাত্র আমি বইয়ের রয়্যালটিটা নিই, তারা আমার চলবে কোথেকে? সেটা আমার লেখা বইয়ের রয়্যালটি, বাই ক্যাশ নয়, অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট পেয়েছে। আর জাগো বাংলাও যা করে অ্যাকাউন্ট পেয়েছে কে করে। 2, আমি কিছু গানের সুর দিই, জেনে রাখুন। আমি একটু বাজাতে বেজাতে ভালোবাসি, আমি গানের সুর তৈরি করতে ভালোবাসি, শব্দ দিতে ভালোবাসি। আমার অনেকগুলো ক্যাসেট গোল্ডেন ডিস্কো পেয়েছে, গোল্ড ডিস্কো পেয়েছে। এগুলো আমি বাড়িয়ে বলি না, এটা আমার কাজ। সব মানুষই, মেয়েরা বলুন তো, যারা ঘরে কাজ করে তারা কি উল পড়েন না? তারা কি বাইরে যান না? তারা কি গান করেন না? তারা কি সিনেমা দেখেন না? যে রাধে সে চুলো বাঁধে, কথাটা এই কারণেই বলা আছে। আমার যে ভাইয়েরা কাজ করে, কাজ করার বাইরে তারা কি অন্য কাজ করে না? একটা ছেলে 3-4টে কাজও করে আজকালকার দিনে। একটা অফিসে কাজ করে, কোথাও একটা পার্ট টাইম করে। সংসারটা চলবে কি করে? জিনিসের দাম এত বেশি, আপনার ছেলেরাও কাজ করে, মেয়েরাও কাজ করে। কাজ করাটা অপরাধ নয়। এই তো আপনারা আমায় দেখছেন, ভাবছেন কত দৌড়ে বেড়ায়। প্রতিদিন এত মিটিং করা সত্ত্বেও সকালবেলা আমি 60 মিনিট ট্রেডমিল করি, তবে বেরোই। আমি 1 ঘন্টা করে হাঁটি, তারপরে আমি বেরোই। কেন করি? তার কারণ হচ্ছে, না করলে আমার ভালো লাগে না, ভালো লাগে না। মনে রাখবেন, এক সময় আমরা বাসন মাজতাম, হাতটা এক্সারসাইজ হতো। আমার এগুলো কবিতা লেখা আছে। এক সময় দেখবেন আমরা রুটি বেলতাম, হাতটা এক্সারসাইজ হতো, হতো তো। কাপড় কাচতাম, আছড়ে আছড়ে এক্সারসাইজ হতো। মশলা বাটতাম, এক্সারসাইজ হতো। তরকারি কাটতাম, এক্সারসাইজ হতো। ঘর পুছতাম, কোমরটা এক্সারসাইজ হতো, হাতটা হতো। এখন কিন্তু এগুলো বন্ধ, আমরা চলে যাচ্ছি মেশিনে। কি করবো? এইটা দুনিয়া হয়ে গেছে, মানুষের সময় কমে গেছে। কিন্তু আগেকার দিনের লোকেদের আমি একটু ফলো করি এই কারণে, আমার কখনো কখনো মনে হয়, আরে মুনি ঋষিরা দেখতে কত চকচকে, কি সুন্দর, ভালো, যে কোনো রোগ হয় না। পরক্ষণে একটু তলিয়ে ভাবে, কি ব্যাপার? ব্যাপারটা এটাই, ওরা টাটকা জল খায়, ঝর্ণার জল খায়, ভালো পরিবেশে থাকে, ফল খেয়ে থাকে। আর আমরা কি করি? আমরা সবচেয়ে বেশি মশলা খাই, সবচেয়ে বেশি ভাজাভুজি খাই। তো আমাদের তো একটুখানি লিভার টিভারে প্রবলেম হবে, একটু পেটে ব্যথা হবে, শরীরের নাম মোয়াশ হয়, যা শরীরে তাহা সব। আমি কখনো কখনো ভাবি, এই চিন্তাধারাটাই মানুষকে শেয়ার করি। ধরুন আমি ভাবি, আগেকার দিনের লোকেরা দেখবেন বাড়ির যে গার্জিয়ান, তাকে একটা থালা ভর্তি করে খেতে দিত, পেতলের থালা, কাঁসার থালা, তার মধ্যে সাজিয়ে দিত বড় একটা মাছের মাথা, তার মধ্যে সাজিয়ে দিত নানা রকম তরি তরকারি দিয়ে, আবার লাস্টে একটু দুধ ভাত দিত। এর একটা কারণ আছে, বৈজ্ঞানিক কারণ। কি বলুন তো? বড় যে বাড়ির কান্ডারি, তাকে সুস্থ থাকতে হবে, তাকে ভালো থাকতে হবে। আর বড় মাছের মাথাটা দিতে কেন জানেন? মাছের মাথায় ঘিলু আছে, সেই ব্রেনটা যে খায় ঘিলু, তার ব্রেনটাও ভালো থাকে। এইসব চিন্তা করে করতো। আর খাওয়ার পরে নয় একটু আম, নয় একটু দুধ ভাত দিত। কেন দিত? তার কারণ, খাওয়ার পরে একটু মিষ্টি খেলে হজম হয়, নানা রকম কারণ আছে। কিন্তু এখন অনেকে সুগার, খেতে পারে না বেচারা, কি করে খাবে? আগেকার দিনে পরিশ্রম বেশি হতো, তাই সুগার টুগার আর কেউ টেস্ট করতো না। এখন টেস্ট করা হয় বলে ধরা পড়ে, না হলেও ধরা পড়ে। অনেক ল্যাব তো আছে, সুগার হয়নি কোনোদিনও সুগার হয়েছে, সেই জন্য যে কোনো অসুখে 2-3 বার ক্রস চেকও করা উচিত। এরকম নানা রকম আছে। এই কথাগুলো আপনাদের এই কারণে বললাম, অন্য কোনো কারণে নয়। যদি কারো কখনো কোনো কাজে লাগে এই কথাগুলো, সেই জন্য। কি খারাপ লাগছে শুনতে? শুনতে খারাপ লাগছে না তো? অনেক সময় আমরা মাথা গরম করি। জানেন তো, আমাকে একবার একটা কমিশনে ডেকেছিল সাক্ষী দিতে। ওই বালিগঞ্জে বাই ইলেকশনে একটি ছেলে মারা গিয়েছিল, স্বপন চক্রবর্তী। তখন সিপিএম ইচ্ছে করে আমায় ডেকেছিল ইউসুফ কমিশনে, আর আমাকে হ্যারাস করার জন্য সব ব্যবস্থা করেছিল। আমি যাওয়ার আগে আমার বাহাতে একটা কথা লিখে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে কুল, COOL। এটা আমি ছাত্রছাত্রী বন্ধুদের, ইয়াং জেনারেশনকে বলবো, ওটা লিখে রাখবেন যখনই কোনো সমস্যা আসবে। তার কারণ মনে রাখবেন, আমার একটা ছোট্ট কবিতা লেখা আছে, দুঃখ যখন আসবে মনে, হৃদয়
রাখতে হয়। সেই জন্য এগুলো কখনো কখনো কাজে লেগে যায়। এবং এই নিয়ে আমি দুটো বই লিখেছি, ও ভাবনার সাথী, আর একটা পথের সাথী বা কথায় কথায় কিছু একটা হবে। এই কারণে কথাগুলো বললাম। আমি পথ চলতে চলতে যখন ধাক্কা খাই, জীবনে চলতে চলতে যদি কোনো ভালো কাজ দেখি, সেটাকে আমি লিপিবদ্ধ করে দেয় এই কারণে, যাতে আমার ছোট ছোট ভাই বোনেদের ওটা কাজে লেগে যায়। কাজে লাগার জন্য আজকে দেখুন একটা নির্বাচন আসছে, এবার আমি নির্বাচনে চলে এলাম, কারণ আকাশটা একটু কালো হচ্ছে, তাই নির্বাচনে চলে আসছি। দেখবেন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের পড়াশোনা নিয়ে নেমেছে। এই কালো মেঘ দেখে আমার মনে হলো সিপিএম এর মুখটা দেখবেন একেবারে কুৎসার কালো মেঘে ভর্তি, কংগ্রেসের মুখটা দেখবেন চক্রান্তের বেড়া জালে ভর্তি, আর বিজেপির কপালটা দেখবেন চকচক করছে দাঙ্গার ভাব। এই হচ্ছে কালো বৈশাখীর ঝড় ওদের মুখে, কালো কাল বৈশাখী। আমি কালো সকাল দেখতে চাই না, সকাল কখনো কালো হয় না, সকাল বলা হয়, ভোর বলা হয় অন্ধকার পেরিয়ে আলোর রাস্তায় যাবার জন্য। আমি বলি সিপিএম এর বন্ধুরা, যদি সত্যি কিছু বলার থাকে প্লিজ বলুন, আমার কোনো আপত্তি নেই, আমি উত্তর দেবো, যেটা বলার যেটা উত্তর দেবার। রাজনৈতিক কোশ্চেন করুন, অর্থনৈতিক কোশ্চেন করুন, আমার কোনো আপত্তি নেই। কংগ্রেসী বন্ধুরা রাজনীতির কোশ্চেন করুন, অর্থনীতির কোশ্চেন করুন, আমার কোনো আপত্তি নেই। বিজেপির বন্ধুরা রাজনীতির কোশ্চেন করুন, দয়া করে কাউকে বলবেন না বাঙালি অবাঙালিকে ভাগ করে দাও, অথবা এখান থেকে সব পাঁচতালি গুটিয়ে বাক্স প্যাটরা নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এ কথা বলার সাহস অধিকার কারণ নেই, আপনাদের থাকা উচিত নয়। সিপিএম বলে দিচ্ছে কানে কানে, ওই গানটা মনে পড়ে গেছে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এখন বলছে কানে কানে কথা বলো, মুখে কিছু বলো না। হঠাৎ জানেন না বাবু চলে এলেন মঙ্গল গ্রহ থেকে, এসে বললেন সারদা, ওরে বাবা, আবার অসীম বাবু বলে বেড়াচ্ছেন। আমি দেখুন অসম্মান কাউকে করি না, ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলি, মিথ্যে হলে আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, এতে ওদের সিপিএম এর চ্যানেলগুলো আমার ভয়েস রেকর্ড করছে, নো প্রবলেম, বলছি যখন দাঁড়িয়ে বলছি। আমি আপনাদের বলি, অসীম বাবু আমাকে একটা উত্তর দিন এখানে দাঁড়াবার আগে, আর সারদা সারদা বলবার আগে। 1980 সাল থেকে চিটফান্ড হয়, কজনকে অ্যারেস্ট করেছিল আপনাদের সরকার আজ পর্যন্ত? কেন অ্যাকশন নেননি? 1980 সালে কে ছিল, 81 সালে কে ছিল, 82 থেকে, 83 থেকে, 84 থেকে, 85 থেকে, 86 থেকে, 87 থেকে, 88 থেকে, 89 থেকে, 90 থেকে, 91 একে, 92 একে, 93 একে, 94 একে, 95 একে, 96 একে, 97 একে, 98 একে, 99 একে, 2000 একে, 1 একে, 2 একে। তখন তো বুদ্ধবাবু আপনি ছিলেন, অসীমবাবু আপনি অর্থমন্ত্রী ছিলেন, কি বাজে কথা বলেন, একদম বলতেন। 2001 একে, 2 একে, 3 একে, 4 একে, 5 একে, 6 এলো সারদা, অর্থমন্ত্রী আপনি ছিলেন, বলতে পারেন ছিলেন না? 7 একে, 8 একে, 9 একে, 10 একে, 11 মে পর্যন্ত কে? একবার বলুন, এত জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিচ্ছেন, আমি জ্ঞান শুনছি। এই কাগজগুলো গণশক্তি, অসীমবাবুর পার্টি, সিপিএম দলের মুখপত্র গণশক্তি। টাকা লালে লাল, এই কাগজগুলো কার? 10 বস্তা আছে কিন্তু আমার কাছে, সব গণশক্তি লালে লাল, সারদার টাকায়। অসীমবাবু আপনি কিচ্ছু জানেন না, ভাজা মাছটা উঠে খেতে জানেন না, মঙ্গল গ্রহ থেকে এসছেন। সিপিএম এর বই গণশক্তি ডায়াল, এই যত চিঠি দেখছেন একটা একটা করে আমি লাগিয়েছি, সব সারদার টাকা, সব সারদার টাকা। দেখুন লাল থেকে হলুদ হয়ে গেছে, টাকা খেয়েছে, দেখুন কি হয়ে গেছে। 12 এই সবে আবার চিৎকার করছে, দেখুন লাল থেকে গোলাপি হয়ে গেছে, যেটুকু এত টাকা খেয়েছে। লালে লাল না, লালে গোলাপি,
লালে লাল, আবার সেই গোলাপি নীল সবুজ কত মাল্টি কালার হয়ে গেছে, রামধনু কালার টাকা দিয়ে দিয়ে। এবার বলে বেড়াচ্ছে সারদা, কি বলে বেড়াচ্ছে, এবার বলে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস জবাব দাও। এবার দেখুন এই কাজগুলো সব হচ্ছে আনন্দবাজার, যারা বসে বসে রোজ উৎসাহ গাড়ি করে। কেন নিয়েছেন? আপনি যদি এত উন্নত মস্তিষ্ক এসব পছন্দ করেন না, আপনাদের কাগজে এত অ্যাড নিয়েছেন কেন? সারদার অ্যাকাউন্টের টাকা তো আপনাদের অ্যাডে গেছে, আপনারা তো দল করবেন, করবেন তো? আপনিও তো টাকা নিয়েছেন, কেন নিয়েছেন? এইরকম অনেক আছে। অসীমবাবুকে শুধু একটা কথা জিজ্ঞেস করে ছোট্ট করে, এরা জানে না তাই বলেনি, আমি একটু একটু জানি কারণ দেখেছি বলে। এটা কি সত্য? আপনার বিধানসভা নির্বাচনের সময় আপনার ক্যাম্পেইন মেটেরিয়ালে অনেক খরচাই সারদা কোম্পানির অ্যাকাউন্ট থেকে এসছে। ইজ ইট এ ফ্যাক্ট? আমি জিজ্ঞেস করছি, ইজ ইট এ ফ্যাক্ট? আপনার পিএস না পিএ কে যেন সে কিন্তু বলে গেছে, এগুলো ডকুমেন্টেশন দিয়ে গেছে। আমার কথা হচ্ছে এটা নয়, ওরা না বললে আমি বলতাম না। শুনুন, আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই ওদের আমরা গায়ে কারো হাতও দিইনি। একটু সুশ্রুরি দিলে তো পালিয়ে যেত। 55,000 লোক খুন হয়ে গেছিল বাংলায় ওদের আমলে, একটু সুশ্রুরি দিলেই তো খুন হয়ে যেত, এই সরি মানে পালিয়ে যেত। আমরা এই রাজনীতি করি না, খুনের রাজনীতি, তাই করিনি। কিন্তু আপনারা আমাকে বলুন তো, আজকে যাদের দুধে ভাতে পুষিয়ে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে, তাদের এখন এত লোক কিসে? 2 লক্ষ কোটি টাকার উপর দেনা চাপিয়ে দিয়ে চলে গেছে। তখন বিজেপি সরকারও ওদের দেনা দিত আর কংগ্রেসও দিত, আর আমরা যখন থেকে এসছি সব টাকা বন্ধ করে দিয়েছে আর দেনা পাওনা সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আপনারা বিচার করুন, আমার ইয়াং জেনারেশন, আপনার বাড়িতে যদি 10,000 টাকা ইনকাম হয়, সেই 10,000 টাকা যদি কেটে নিয়ে যাওয়া হয়, খাবেন কি? চিকিৎসা করবেন কি করে? কাপড় জামা কিনবেন কোথা থেকে? খেলাধুলা করবেন কোথা থেকে? বলুন তো মা বোনেরা আমার। প্রথম বছর আমাদের ইনকাম হলো 21,000 কোটি টাকা, সব টাকা কেটে নিয়ে চলে গেল। অমিত মিত্র অর্থমন্ত্রী এখানে বসে আছেন, ঠিক আর আমি ভুল বললে উনি আমাকে ধরিয়ে দেবেন, আমি এর স্বাধীনতা দিলাম। সেকেন্ড ইয়ার 11-12 আমরা ইনকাম করলাম 31,000 কোটি টাকা, কেটে নিয়ে চলে গেল 25,000 কোটি টাকা। আর এবছর হাইস্ট গ্রোথ, আপনারা আমাকে একটা ভালো অর্থমন্ত্রী দিয়েছেন। আমি খোর্ধা, পানিহাটি, দমদমের মানুষের কাছে কৃতজ্ঞ, যিনি এভাবে কাজ করে বাড়াচ্ছেন। আমি ওনাকে দিল্লি থেকে নিয়ে এসে ভাবনারি জমিতে আসবে, আমি যখন রেলমন্ত্রী ছিলাম ওনাকে নিয়েছিলাম কাজ করার জন্য, নিঃস্বার্থভাবে কাজ করে। জিজ্ঞেস করুন অসীমবাবু, আপনারা তো 35 বছর ছিলেন, ই টেন্ডারিং কেন করেননি? ই প্রকিউরমেন্ট কেন করেননি? ই ট্যাক্স কালেকশন কেন করেননি? ই সার্ভিস কমিশন কেন, সার্ভিস সিস্টেম কেন করেননি? আমরা করেছি এবং গর্ব করে বলতে পারি ইন্ডিয়াতে হাইস্ট গ্রোথ 40,000 কোটি টাকা এবার আমরা ইনকাম করেছি। 28,000 কোটি টাকা কেটে নিয়ে যাবেন তো খাবো কি আমরা? এই 40,000 কোটি টাকা আমার যদি পুরোটাই থাকতো, আমি আরো 5 লাখ ছেলে মেয়েদের চাকরি দিতে পারতাম। তুমি আমার সব টাকা কেটে নিয়ে চলে যাবে, আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আর এটা বলতে গেলে বললাম ভাষা খারাপ। এটা কি ভাষা খারাপ? এটা তো প্রবাদ ভাষা, এটা চলতি ভাষা। ভাষা শেখাবেন আমাকে। বাংলার মিডিয়াদের, আমি সবার কথা বলছি না, কিছু তো নিশ্চয়ই যাদের উচিত ছিল প্রতিবাদ করা, অন্য রাজ্য হতো যে কেন তুমি বাংলার টাকা কেটে নিয়ে যাবে, কেন বাংলার তুমি ভাতে মারবে, একটা প্রতিবাদ নেই? এত বড় সাহসী অধ্যক্ষ মোদী যে সে এসে বলে যাচ্ছে বাংলা থেকে বাংলায় দাঁড়িয়ে যাও, তার এত বড় সাহস
স্টেট, আমাদের থেকে ছোট স্টেট, আমি তাদের গুজরাটি মানুষকে সম্মান করি। আপনার স্টেটে 28টা এমপি আছে, আমার স্টেটে 42টা এমপি আছে। আপনার থেকে অনেক বড় স্টেট বাংলা থেকে, জানুন চিনুন। ভুলে গেছে বাংলা, ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, আমরা এক ছিলাম, এক ভারত, ঐক্যবদ্ধ ভারত। ভুলে গেছে একসময় বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আমরা একসাথে ছিলাম, এখনো আমরা একসাথেই আছি, হয়তো রাজ্যগুলো আলাদা হয়ে গেছে। বোঝা উচিত না কাকে বলছে শরণার্থী? যারা বাংলাদেশ থেকে এসে এবার বাংলার নাগরিকত্ব পেয়েছে তাদের শরণার্থী বলা হচ্ছে। শরণার্থী কাকে বলা হয়? যেমন ধরুন আসামে দাঙ্গা করে অনেক লোককে খুন করেছে, এই মানুষগুলো বিপদে পড়েছে, আমার রাজ্যে আসতে শুরু করেছে, আমি তাদের রাখবো, আমি তাদের খেতে দেবো, পড়তে দেবো, যতদিন থাকতে চায় তারা থাকবে, এটা আমাদের মানবিক অধিকার। কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ায়, এটাকে শরণার্থী বলে, এটাকে রিলিফ ক্যাম্প বলে। মোদী বাবু আপনি জানেনই না, কমরেড মোদী বাবু আপনি জানেন না কাকে বলে শরণার্থী। কখনো বলছে মুসলিমদের খেয়ে নাও, তাড়িয়ে দাও, কখনো বলছে বিহারি, ইউপি, মারোয়ারি দেখলে নাকি আমার জমি নাকি খারাপ হয়ে যায়, বাঙালি দেখলে নাকি আমার মুখ চকচক করে, ওনার কাছ থেকে আমাকে চকমকি পাথর কিনতে হবে। এতদিন ধরে রাজনীতি করছি, কখনো আমরা এসব জিনিস করিনি। আমার কাছে সবাই সমান। যারা এই রাজ্যে বাস করেন দীর্ঘদিন ধরে, কেউ বিহারি, কেউ ইউপি, কেউ রাজস্থানী, কেউ গুজরাটি, কেউ পাঞ্জাবি, তারা আমাদের ভাই বোন। দেখাতে পারবে একটা পলিটিক্যাল পার্টি জিজ্ঞেস করুন, আপনি যে সব কথাগুলো বলছেন, আপনার রাজ্যে ছট পুজোয় ছুটি দেওয়া হয়? হয় না, বাংলায় হয়। বাংলা থেকে শিক্ষা নেই। জিজ্ঞেস করুন কমরেড, তোমার রাজ্যে একটা বাঙালিকে এমপি এমএলএ কখনো করেছো? জিজ্ঞেস করুন কমরেডকে। কমরেড বলবেন না তো, সবাইকে তাড়িয়েছি আমি মেরে। আর আমাদের রাজ্যে জেনে রাখবেন, আমার অর্জুন সিং একটা এমএলএ আছে, বিহার, ইউপি, আমার সুলতান সিং একটা এমএলএ আছে, পাঞ্জাবের রথপাল সিং আমার মন্ত্রী আছে। মনে রাখবেন দীনেশ ত্রিবেদী, তিনি গুজরাটে এক সময় লড়াই করেছেন, তিনি আমার এমপি আছেন। বাংলাকে নিয়ে যেন কোয়েশ্চেন করবার আগে আপনার দিকে জিজ্ঞেস করে নেবেন। এত ইজি নয়। কেউ ভয়ে বলে না, মুখ বন্ধ করে বসে থাকে। এত টাকা এলো কোত্থেকে? টাকার যেন একদম বরফ পড়ছে, আকাশ থেকে শিলা বৃষ্টি হচ্ছে, টাকার বৃষ্টি হচ্ছে। হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা হচ্ছে, মাইক পর্যন্ত তৈরি করে নিয়ে আসা হচ্ছে বাংলায়। এক একটা মিটিং এ কত খরচা কেউ জানে না। কোটি কোটি টাকা দিয়ে গ্যাস বেলুন ফোলানো হচ্ছে। শুনেছেন কখনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী? নির্বাচনের পর মেজরিটি হয়, কে সরকার করবে ঠিক করে, দলের লিডার ইলেক্টেড করে, তারপরে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়। তার আগে বাচ্চা জন্মানোই না, বিয়ের দিন ঠিক করে ফেলল প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বুঝুন অবস্থা। আমার দল যদি মনে করে আমি সৌগত রায়কে প্রধানমন্ত্রী করবো, আমি করতেই পারি যদি আমার মেজরিটি থাকে, আমি যদি লিড করি। এটা যে কোনো দল এমপি এমএলএ করে, আমি এমএলএ আছি বলে মুখ্যমন্ত্রী আমার জায়গায় নির্মল ঘোষ হতে পারে, বালু হতে পারে। এর দল ডিসাইড করে, খেয়ে দেওয়ার কাজ নেই, গ্যাস বেলুন। সে ব্যাংমার গল্প জানেন তো, ব্যাঙাচির গল্প। একটা ব্যাঙ ছিল, ব্যাঙের কতগুলো বাচ্চা ছিল। একদিন একটা গরু দেখেছে ব্যাঙাচির বাচ্চাগুলো, গরু দেখেছে, দেখে ব্যাঙাচির বাচ্চারা খুব উত্তেজিত। ব্যাংমা এসছে রাত্রিবেলায়, তখন ব্যাঙাচিগুলো বলছে, মা মা একটা বড় জন্তু দেখেছি। ব্যাংমা বলছে কত বড়? পেট ফোলাচ্ছে না, বলছে কত বড়? ব্যাঙাচিরা বলছে অনেক বড়, অনেক বড়। ব্যাং তো ভাবতে পারছে না ওর থেকে বড় কেউ হয়। এটা হচ্ছে তার ওয়েট লেন্থ প্রবলেম। ব্যাং যে যতই পেট ফোলা, গরুর তো হাত পাই হবে না। তো ব্যাং অহংকারে মরছে, ওর থেকে বড় আর কেউ নেই। পেট ফোলাচ্ছে, 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 ফোলাতে ফোলাতে ব্যাং মা ফটাস। এই জন্য গ্যাস বেলুন দেখেছেন তো, একটু পিন ফুটিয়ে দিন, গ্যাস গেল। প্রধানমন্ত্রী পদপ্রার্থী, প্রধানমন্ত্রী হওয়ার আগেই সবাইকে তাড়িয়ে দেবেন। চোখ দুটো দেখেছেন জল করে জ্বলছে, যার দিকে তাকাবে না ভরসা করে দেবে একেবারে। আমি এসব অনেক ঘটনা শুনেছি। আমি ভেবেছিলাম গুজরাটের দাঙ্গার পর অন্তত শিক্ষা নেবে, শিক্ষা নেওয়াতে দূরের কথা,
করবে? বলুন তো সাধারণ মানুষ, গান্ধীজির নেতৃত্ব নিয়ে কোনোদিনও প্রশ্ন উঠেছে তিনি কোন জাতির, কোন রাজ্যের, কোন ধর্মের? নেতাজি নিয়ে কোশ্চেন উঠেছে, মৌলানা আবুল কালাম আজাদ নিয়ে উঠেছে, ভগৎ সিং নিয়ে উঠেছে, এমনকি এপিজে কালাম নিয়ে উঠেছে, রাধাকৃষ্ণন নিয়ে উঠেছে, ফকিরউদ্দিন আলী আহমেদ নিয়ে উঠেছে? কোনদিন ওঠেনি। এনাকে নিয়ে কেন উঠছে? ইনি হচ্ছেন লতানো গাছ। উচ্ছে গাছ জানেন তো? উচ্ছে গাছ, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে ওঠে, আর বট গাছ হচ্ছে স্টেট বড় বৃক্ষ, মহিরু। বিজেপি কখনো বট বৃক্ষ হতে পারবে না। বট বৃক্ষ ছায় সবাই ছায়া পায়। এরা হচ্ছে লতানো গাছ। লতায় পাতায় একে তাড়াবো, ওকে মারবো, ওকে খুন করবো, আর বাঙালি বা বাঙালি ভাগ করে দিয়ে যাও। আমি আমার বাংলার মানুষ তো আছি, প্লাস আমার বাংলায় আমার যত নন বেঙ্গলি ভাই বোনেরা আছে, সে বিহারি হোক, সে রাজস্থানী হোক, সে গুজরাটি হোক, সে পাঞ্জাবি হোক, সে মারোয়ারি হোক, সে সাউথ ইন্ডিয়ান হোক, আমি আপনারাও বাংলার ভাই বোন। আমি আপনাদের সকলকে বলবো, বিজেপির কথায় কেউ বিজেপিকে ভোট দেবেন না, এই রাজ্যটা ভাঙবেন না। আমরা সবাই একসাথে থাকি, আমরা একসাথে থাকতে চাই। মনে রাখতে হবে, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस का जोधपुर का साथ होता है और किसी से नहीं। এটা মনে রাখা দরকার। মনে রাখতে হবে, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा मजहब यही सिखाता, आपस में बैरी रखना। हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम, ये मेरा वतन है। এটা মাথায় রাখতে হবে। আগে সিপিএম বলতো কত কথা, এই খর্দা পানিহাটি বামপন্থীদের, বামপন্থাকে আমি ভালোবাসি। কোথায় বামপন্থা? আগে বলতো কার্ল মার্কস, লেনিন, স্টালিন, বুলগারিন, কোশিগিন, পুতিন, হোচিমিন। এখন কোথায় তারা? সিপিএম পুরো পতাকাটাকে বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে। সকাল সকাল গান গাইছে, সামনে লেনিন। আগে বলতো সামনে লেনিন, পেছনে হোচিমিন, মধ্যখানে আনবো আমরা নতুন দিন। যে ক্ষমতা এলো, গান গাইলো, সামনে লেনিন পেছনে হোচিমিন, মধ্যখানে কমরেডরা যত পারেন গুছিয়ে নিন। আর এখন গান গাইছে আবার সামনে লেনিন পেছনে হোচিমিন। ও বিজেপি দাদা, একটু তৃণমূলের ভোট কেটে দিন। সামনে লেনিন পেছনে হোচিমিন, ও কংগ্রেস দাদা একটু ভোট কেটে দিন। এত চুরি করে, ডাকাতি করে, খুন করে, সন্ত্রাস করে লজ্জা নেই? আবার মিথ্যে কথা বলতে আসরে নেমেছে, কুৎসা চুরি করে বেড়াচ্ছে। আমি ওদের বলি, সোজা কথা সোজা করে বলুন। মনে রাখবেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম না, দার্জিলিং চলছিল। আজকে দার্জিলিং এ শান্তি এসছে। বাংলায় দার্জিলিং মডেল। আমি 40 বার দার্জিলিং এ গিয়েছি। জঙ্গলমহল চলছিল 500 লক্ষ মতো, আর জঙ্গলমহলের মানুষ শান্তিতে আছে। কাল তারা ভোট পর্ব করবে। মনে রাখবেন, এটা আমাদের গর্ব। জঙ্গলমহল আজকে দেশের মডেল। 100 দিনের কাজে আমরা 1 নম্বর। এটা ভারতবর্ষের মডেল। ইকোনমিক গ্রোথে আমরা 1 নম্বর। এটা আর্নিং এ যেটা আমাদের ভারতবর্ষের মডেল। ফেয়ার প্রাইস শপে আমরা ভারতবর্ষের মডেল। স্কিল ডেভেলপমেন্টে 13 লক্ষ ছেলে মেয়ের চাকরি হয়েছে। মনে রাখবেন, এই 2.5 বছরে বেস্ট প্রাইজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেয়েছে। এটা ভারতবর্ষের মডেল। স্মল স্কেল ইন্ডাস্ট্রি, গুজরাটে 50% ব্যাংকিং ইনভেস্টমেন্ট, আমাদের রাজ্যে 107%। এটা ভারতবর্ষের মডেল। কন্যাশ্রী সারা পৃথিবীর মডেল তৈরি হয়েছে। 9 লক্ষ মেয়েরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। 16 লক্ষ হবে। ইলেকশনের জন্য 2 মাস বাকি আছে। আমার ভাই বোনেরা আমার, যারা 8, 9, 10, 11, 12 এ পড়ে, বা মাদ্রাসায় পড়ে, বা হিন্দি স্কুলে পড়ে, বা ভোকেশনাল ট্রেনিং এ আছেন, 1 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক ইনকাম, অনেক দূর বাড়ানো হয়েছে। মনে রাখবেন, তাদের আমরা ক্লাস 8 থেকে স্কলারশিপ দেবো 5 বছর 500 টাকা করে। আর যেই তার 18 বছর বয়স হবে, আমরা তার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা জমা দিয়ে দেবো। সেই ব্যাংক অ্যাকাউন্ট এখন থেকে চালু হয়ে গেছে। যেগুলো বাকি আছে করবো। যুবকদের জন্য আমরা যুবশ্রী করেছি। 1 লক্ষ ছেলে মেয়েকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে মাসে মাসে বেকার ছেলে মেয়েদের আমরা 1,500 টাকা করে দিই। এই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি দিয়ে দেবো, আবার 1 লক্ষ ঢুকে যাবে। এইভাবে 28 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড করেছি আমরা। কলেজ সিপিএম এর আমলে 35
31টা সরকারি কলেজ, 14টা বেসরকারি, 45টা কলেজ হচ্ছে। সিপিএম এর 35 বছরে বাংলায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল, আমাদের আমলে 8টা বিশ্ববিদ্যালয় হয়েছে। বাচ্চাদের ইউনিট, চিকিৎসার জন্য নবজাত শিশু মাত্র 6টা হয়েছিল 35 বছরে, আর আমরা 255টা করেছি মাত্র 2.5 বছরে। মেডিকেল কলেজে সিট ছিল স্বাধীনতার পর 66 বছর পর্যন্ত 1300, এই 2.5 বছরে আমরা করেছি 2700। এইরকম ওবিসি রিজার্ভেশন থেকে শুরু করে, মহিলাদের 50% রিজার্ভেশন থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, জল বড় থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, জোর করে জমি নেওয়া চলবে না, সব ব্যাপারে পশ্চিমবঙ্গ আজকে এগিয়ে। তাই ওদের হিংসা হচ্ছে, ওরা উন্নয়নের কথা বলতে পারছে না, লড়তে পারছে না, প্রতিযোগিতার কথা বলতে পারছে না, দিল্লিকে দিয়ে সব টাকা কেটে নিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও ওরা ভেবেছিল আমি ছেড়ে দিয়ে পালিয়ে যাব, ওরা আমায় চেনে না, আমি ভাঙিটাও মচকাই না, মানুষের কাছে দায়বদ্ধতা আছে, তাই এতটা খাটতে হচ্ছে। এখানে শান্তিতে কাজ করবো, তার উপায় নেই, সব টাকা কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। সকালবেলা উঠে চিন্তা করতে হয় আমার লোকেরা পয়সা পাবে কোথেকে। 5টা পুলিশ কমিশনার তৈরি করেছে 2.5 বছরে, কাশ্মীরে একটা হয়নি এখনো পর্যন্ত। ব্যারাকপুর আপনার পুলিশ কমিশনার হয়েছে, রাজারহাট পুলিশ কমিশনার হয়েছে, বিধাননগর, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হয়েছে, হাওড়া পুলিশ কমিশনার হয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনার হয়েছে, 26টা মহিলা পুলিশ স্টেশন হয়েছে, 19টা মানবাধিকার কোর্ট হয়েছে, 45টা মহিলাদের বিশেষ আদালত হতে যাচ্ছে, 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছে। আর ব্লকে ব্লকে কিষাণ বাজার, গ্রামীণ হাট, 500টা মার্কেট তৈরি হচ্ছে। বেকার ছেলে মেয়েদের 1 লক্ষ বেকার ছেলে মেয়েদের ওই মার্কেট গুলো আমরা দেবো, যারা নিজেরা বিনা পয়সায় তারা দোকান ভাবে কাজ করবে। 500টা মার্কেটিং হাব তৈরি করা হচ্ছে। এইরকম কোথাও আইটিআই, কোথাও পলিটেকনিক কলেজ, কোথাও কলেজ, কোথাও মাল্টি সুপার 34টা হাসপাতাল হচ্ছে নতুন করে, একদম ভেরোনের মতো কায়দায়। মনে রাখবেন, একটা লোককে যদি কিডনি ডায়ালিসিস করতে হয়, একটা করতে গিয়ে তার বাড়ি সর্বশান্ত হয়ে যায়। আমরা 2টো চালু করে দিয়েছি, বেলেঘাটা আইডিএম এবং বাবুর হসপিটালে আরো 35টা হবে। 500 টাকাতে কিডনি ডায়ালিসিস করে দেওয়া হচ্ছে, এবং আগামী দিন বিনা পয়সায় গরিব লোককেও করবে। এইরকম করে মানুষের কাজ করতে হচ্ছে। সভ্যতার মাপকাঠি কি গরিব লোক? সভ্যতার মাপকাঠি কি সাধারণ মানুষ? সভ্যতার মাপকাঠি কি আজকে 50%, 60% কনসেশনে ওষুধ দেওয়া হচ্ছে? ওই সিপিএম একবার তো ভাবেননি? 35 বছর সুযোগ পেয়েছেন, ব্যঙ্গ করছেন। কলকাতাটাকে দেখে গর্ব হয় না, বাংলাটাকে দেখলে গর্ব হয় না, শুধু কুৎসা করে বেড়ানো আপনাদের কাজ চিরকাল, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সিপিএম আর সাথে রয়েছে কংগ্রেস আর বিজেপি, লজ্জাও নেই, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, একটা কান কাটা থাকলে 2টো কান কাটার ভয় থাকে, এদের 2টো করে কান কাটা, তাই কোনো ভয় নেই। তাই আপনাদের কাছে বলি, মা ভাই বোনের আমার, এমন করে গটক ম্যাচ নয়, সিপিএম কংগ্রেস বিজেপি গটক ম্যাচ খেলছে, ম্যাচ ফিক্সিং করছে। আর আমরা ডাইরেক্ট লড়াই পছন্দ করি। আমরা বলি লড়তে পারলে লড়ো, গড়তে পারলে গড়ো, করতে পারলে করো, আর তা নাহলে কলসি আর দড়ি দিচ্ছি, যা ইচ্ছে করো। গটক গটক ম্যাচ। আমরা এমন করে ভোট করবে, এবার মানুষ এমন করে ভোট করবে বাংলায় যে আগামী দিন হবে দেখা। ভোট বাক্স খুললেই বুঝতে পারবেন, ভোট দেবেন এখানে, দিল্লি জয় করবো ওখানে। জোড়া ফুলে ভোট দেবেন এখানে, অধিকার রক্ষা করবো ওখানে। ভোট দেবেন জোড়া ফুলে এখানে, সরকার করবে ওখানে। ভোট দেবেন এখানে, এখানে করবেন ব্যাটিং, বোল্ড আউট হবে ওখানে। মনে রাখবেন, ডাইরেক্ট খেলা, ডাইরেক্ট ম্যাচ, নো ম্যাচ ফিক্সিং, নো গটক ম্যাচ। সৌগতদা সেদিন বড় পুজোতেও থাকে, শরীর পুজোতেও থাকে, এ তো শীতলা পুজোতেও ঘুরে বেড়ায়। এ তো আমি বলি, আপনার কি দরকার এত বড়? দুর্গা পুজো, কালী পুজো, খেলা, অসুখ, খরা, বন্যা কোথায় নেই বলুন তো? যেখানে পাবেন 11 গিয়ে ঘুরে বসে থাকে। আর ওনার পাশে যারা দাঁড়িয়েছে সব টেস্টেড, সব টেস্টেড, বেরোয় না। ঝড়ে বেরোলে চুল উড়ে যাবে, রোদ দূরে বেরোলে মুখটা কালো হয়ে যাবে, আর বর্ষায় বেরোলে
সর্দি লাগবে। সুতরাং এরা বেরোয় না। তাই মনে রাখবেন, এমন লোক দরকার পার্লামেন্ট থেকে শুরু করে মাটি থেকে আকাশ লড়ে যাবে। সৌগত রায়ের সাথে পার্লামেন্টের পারফরমেন্স কেউ পারবে? নোবডি ইজ দেয়ার। আমি এটা চ্যালেঞ্জ করে বলি, আমি কখনো কখনো সৌগত বলি আপনি তো বেশি করেন কেন, একটু কমিয়ে দিন না। কখনো কখনো বলি সৌগত বলে ফেলে, আমি সৌগত এত বলেন না, একটু কম বলুন। মাঝে মাঝে আমি মনে করি সৌগতের একটু রেস্টের দরকার। কিন্তু এই মানুষটা এত করে, যে মানুষটা শরীর পুজো থেকে দুর্গা পুজো, রমজান থেকে একেবারে বড়দিন, গুরুদ্বারা থেকে একেবারে তপশিলির কাজ, তপশিলি থেকে আদিবাসী, আদিবাসী থেকে ওবিসি। কি হলো, মাইকে কাজ করছে না? বাদিকে আমার বড় জোর খুব বেশি। একটা মাইক ওদিকে ঘুরিয়ে দিন, এখানে যেগুলো আছে এই দিকটা ঘুরিয়ে দিন, ওইটা ঘোরান, ওদের দিকে মুখ করে দিন, ওই দিকটা ওটাকে ঘোরান, একটু সামনে নিয়ে যান। চারজন মিলে একটা মাইক তুলতে পারে না, বাপরে। এই চারজন আছে, যতদূর টানে ঠিক তত দূরই। মাইক ম্যান কোথায়? মাইক ম্যান ভাই একটু দেখে নিন তো, ওরা শুনতে পাচ্ছে না, কোনো মাইক খারাপ হচ্ছে দেখুন। একটু এগুলো একটু করে ঘুরিয়ে দিন, তাহলে আপাতত হয়ে যাবে টেম্পোরারি হয়ে এসছে। সৌগতদা তো একটু বেশি করে, কিন্তু আমি চাই সৌগতদা আরো বেশি করুক। সেই জন্য বলবো আরো বেশি করুক। আমি চাই সৌগতদাকে ডাকার আগে যারা পান সেই মানুষটাকে সমর্থন করবেন না, তো আর কাকে? আমি তপনদার বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু তপন একটু অসুস্থ, পাচ্ছেন না, তার শরীরটা খারাপ, আমি জানি। আর অসীমবাবু অনেকদিন করেছেন, 35 বছর অ্যাসেম্বলিতে জিততে পারেননি। এমপি ইলেকশনে আগে সারদার উত্তর দিয়ে দিক, তারপর পরে। আর আজকে তো এদিক ওদিক আর তো কেউ নেই। এদিকে আসুন সৌগতদা, সামনাসামনি। সৌগতদা আসতে চাইছে না, লজ্জা পাচ্ছে। সেই জন্য যাই হোক, সৌগতদা দেখুন, মা বোনেরা আপনাকে কত সাপোর্ট দিচ্ছে, ভাই বোনেরা কত সাপোর্ট দিচ্ছে। এই মানুষটা কিন্তু করে, এই মানুষটাকে ডাকার আগে পৌঁছে যায়, এবং পার্লামেন্টের পারফরমেন্স থেকে শুরু করে ডে টু ডে পারফরমেন্স, নো ম্যাচ, 100-এ 101। সেই জন্য মানুষটাকে সমর্থন করতে যাচ্ছে। জোড়াফুলে ভোট দিয়ে ওনার আবার নাম্বার হচ্ছেন বোতামে 5। জোড়াফুলে ভোট দেবেন, আর কষিয়ে কষিয়ে যারা আপনাদের তাড়াবে মেরেছে কষা মাংস খাওয়াবেন। অতিথিকে সবসময় সম্মান দিতে হয়। কাজেই ভালো থাকবেন। আমি যাবার আগে বলি, আমার নবপ্রজন্মকে আগামী দিনে ওদের স্বপ্ন দেখানো আমার কাজ। ওদের জন্য আমার কিছু কাজ বাকি আছে, সে কাজটা করব। আর বাংলার মাটি থেকেই প্রতিষ্ঠিত করব। আগামী দিন তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে পার্লামেন্টে সরকার গড়বে, এবং তারপর 1 বছরের টাইম নেব। কলকাতায় গভর্নমেন্টের কাজ করেও বাংলার মাটিতে থেকেও সারা ভারতবর্ষকে তৃণমূল কংগ্রেসকে আমি 1 নম্বর পার্টিতে প্রমাণিত করব। তার কারণ মানুষের স্বার্থে। কংগ্রেস, বিজেপি, সিপিএম ছাড়া কেউ কোনোদিন আসেনি। ওরা মানুষের কথা ভাবে না, ওরা জোর করে জমি দখল করে, বুলডোজ করে, মানুষকে তাড়ায়। কোথাও বিহারিদের, কোথাও ইউপি, কোথায় রাজস্থান, কোথায় বাঙালি। উই আর ফর অল, আমরা সবার জন্য কাজ করব। আর এভাবে কাজ করব যে আমরা বলে দেবো, ওই নূতনের কীর্তন, ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আমরা বলবো, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সব সুমতি দে ভগবান। আমরা বলবো, প্রাণ ভরিয়ে, তৃষা ভরিয়ে, আরো 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 দাও প্রাণ। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো দুঃখে সুখে, এসো কর্মে, এসো নিত্য নিত্য শুভ কর্মে, এসো সকল কর্ম অবসানে। তুমি নব নব রূপে এসো প্রাণে। কখনো নজরুলের ভাষায় বলবো, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। অজানা রে রুদ্ধ তাহারি রে, দুর্গার বেগে ধাও, ভাবো ভেদাভেদ ভেঙে দাও মা, উৎসব ভেঙে দাও মা, গঙ্গা ভেঙে দাও মা, শান্তি দাও, মৃত্যু নয়
জীবন চাই, ধ্বংস নয় সৃষ্টি চাই, দাঙ্গা নয় শান্তি চাই, প্রগতি চাই, উন্নতি চাই, একতা চাই, সবাই মিলে একসাথে বাঁচতে চাই। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। 12ই মে আসছে দিন, সবাই মিলে শপথ নিন। 12ই মে আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। 12ই মে আসছে দিন, এই রাজ্যে যারা কুৎসা করেছে, অপপ্রচার করেছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে, ভাগাভাগির চেষ্টা করেছে, তাদের এই মাটিতে গণতান্ত্রিক ভাবে ভালো করে কবর, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন। কোন দিন যাতে না লাগাতে পারে, এই আস্পর্ধা দেখাতে না পারে। আমি যাওয়ার আগে আমার মা বোনের একটু উলুধ্বনি দেবে, শঙ্খধ্বনি দেবে। আমার যে মনটি বাজাচ্ছিলেন প্রথম থেকে, একটু উলুধ্বনি দাও, একটু শঙ্খধ্বনি দিন। আর ভাইরা একটু তালি দিতে হবে, কারণ এই যারা দেশ ভাগ করতে চায়, বাংলা ভাগ করতে চায়, দাঙ্গা করতে চায়, ভোটের বাক্সে তাদের খালি করে দিতে হবে। তাই আপনাদের তালি ওদের হোক খালি। মায়ের মঙ্গল ধ্বনির সাথে বলি, মা গো কল্যাণময়ী মা, সবাইকে ভালো রেখো মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সাহা সদা নমস্তুতে। মা গো সকলের কল্যাণ করো। আমি সংখ্যালঘু ভাই বোনেদের ধর্মের সাথে তাল মিলিয়ে বলবো, আমি রোজায় যাই, রমজানেও যাই, তাদের জন্য বলি আল্লাহ তাআলা দোয়া করো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দোয়া করো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইনশাআল্লাহ সকলকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে। আমার পাঞ্জাবি ভাই বোনদের সাথে মিশে বলবো, ওয়াহেগুরু জি কা খালসা ওয়াহেগুরু জি কা ফতেহ। আমার খ্রিস্টান ভাই বোনদের সাথে বলবো, আমার মাদার, আমার ফাদার সবাইকে সামনে রেখে গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আর বাচ্চাদের সামনে রেখে বলবো, সুন্দর সকাল, শুভ নবপ্রভাত। আমার বাচ্চারা খুব ভালো থাকুক। নবপ্রজন্মকে বলবো, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা কৃতবতী বীররা বাঁধারো বিন্ধ্যাচল, চললে চললে চল। আমার শিশু সাথীদের বলবো, ওরাই তো মঙ্গল দ্বীপ জেলে মঙ্গল নিয়ে আসবে, ওরাই দেশের ভবিষ্যৎ, ওরা আমার সম্পদ। অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা ওদের রেখে গেলাম। আর মা বোনেরা আমার একটু আশীর্বাদ দেবেন, একটু দোয়া দেবেন, একটু শুভেচ্ছা দেবেন। আর 16 তারিখে যখন রেজাল্ট বেরোবে, 12 তারিখে ভোটটা দেবেন। আর 16 তারিখে যখন রেজাল্ট বেরোবে, একটু প্রার্থনা করবেন আমাদের হয়ে, মা গো শুধু যেন বাক্স খুললে শুধু ঘাস ফুল, শুধু ঘাস ফুল, শুধু ঘাস ফুল। আর যেন সিপিএম কংগ্রেস আর বিজেপি দেখে চোখে শুধু সর্ষে ফুল, শুধু সর্ষে ফুল, শুধু সর্ষে ফুল। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ।